হ্যাঁ মেয়েরা শোনো, তোমাদের আজকে আমি পড়াবো পরবাসী কবিতাটি। লিখেছেন কবি বিষ্ণুদেব। তাকে বলা হয় আধুনিক কবি। বিষ্ণুদেব একজন বহুমুখী কবি প্রতিভা, যিনি সক্রিয়তে সমুচ্চ। আর তার লেখা কতগুলি কাব্যগ্রন্থ হলো, দেখো, উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, পূর্বলেখ, সন্দীপের চর, অম্বিষ্ট, তুমি শুধু 25শে বৈশাখ, স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ, আমার হৃদয়ে বাঁচো এবং আরও বহু কাব্যগ্রন্থ। আর এই কবিতাটি, তোমাদের যে আলোচ্য কবিতা সেই পরবাসী, এটি নেওয়া হয়েছে কবির শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে। আগে আমি কবিতাটা একটু পড়ি, তারপর আমি তোমাদের বিষয় সংখ্যা বলি। পরবাসী, কবি বিষ্ণু। দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। রাতের আলোয় থেকে থেকে জলের চোখ, নেচে লাভ দেয় কচি কচি খরগোশ। নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বনময়ূরের কথ্য। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছে তার সুষমা। চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়, শুনেছি সিন্ধু মনের হরিনাহ্বার। চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্য প্রাণের কথাগুলি বেগ জাগিয়ে। কোথায় সে বন, বসতিও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। জঙ্গল সাপ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই, ময়ূর মরেছে বন্য। কেন এই দেশে মানুষ মৌন অসহায়, কেন নদী গাছ পাহাড় এমন গৌণ? সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরব, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। এইখানে দেখো, পুরো কবিতাটির মধ্য দিয়ে কবি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরেছেন, তেমনই তার চিরপরিচিত জগৎ ও মানুষের বদলে যাওয়ার কথাও তিনি বলেছেন। কবিতার শেষে কবি নিজের দেশে বসবাস করে নিজেকে পরবাসী বলে মনে করেছেন। কবিতাটি পাঠ করলে দেখা যায় দুধারে বন, মাঝখানে আঁকাবাঁকা পথ আলো ছায়ার বিচিত্র নকশা তৈরি করেছে। রাতের অন্ধকারে বনের মধ্যে জীবজন্তুদের চোখ জলজল করছে, ছোট খরগোশের দল খেলায় মেতে আছে, পলাশের ঝোপে ময়ূর কত্থক নাচ করছে। সেই নৃত্যকে কবি নাচের সঙ্গে তুলনা করেছেন। নদীতে তাঁবুর ছায়া পড়ে সূর্যের সোনালি রং উদ্ভাসিত হয়েছে। অতি সন্তর্পণে হরিণেরা নদীতে জল খেতে আসে, যা কবির কাছে মৌন আহ্বানের মতো মনে হয়েছে। বন্যপ্রাণের চঞ্চলতা সৃষ্টি করে হিংস্র লোলুপ চিতা আনাগোনা করেছে। কিন্তু এখন কোথায় সে অরণ্য? মানুষ লোভের বশবর্তী হয়ে গ্রাম ধ্বংস করে শহর গড়ে তুলছে। চারিদিকে ধুধু প্রান্তরে বাতাস যেন কেঁদে যাচ্ছে। সৌন্দর্য আধার ময়ূর পণ্যে পরিণত হয়েছে। কবি প্রশ্ন তুলেছেন, সবকিছু দেখেও এদেশের মানুষ নীরব কেন? নদী গাছ পাহাড়ের মর্যাদা নেই কেন? নিজের বাসভূমি থেকেও তাই কবি নিজেকে পরবাসী বলে মনে হয়েছে। কবির শেষের পংক্তিতে আক্ষেপ প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন, সব থাকা সত্ত্বেও তাকে তাঁবু নিয়ে অন্য জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে হয়। এটা কেন কেন হচ্ছে এরকম? এই যে আক্ষেপ, কবির বেদনা, কেন বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে আর অরণ্য ধ্বংস করে অরণ্যের সম্পদ হচ্ছে পশু পাখি। তাদের মেরে মানুষ ব্যবসায়িক উন্মাদনায়, নিজেদের কিছু অর্থের লোভে, মাংসের লোভে এই যে বন্যপ্রাণীদের মেরে চলেছে। এই সব নির্মমতা কবে বন্ধ হবে? তোমরা এই কবিতাটা পড়ো আর সারাংশ পড়ো। দ্বিতীয় দিনে আমি আরো সব প্রশ্নগুলো বলবো, কথাগুলি এই প্রসঙ্গগুলো আসবে, ঠিক আছে? পরবাসী কবিতার দ্বিতীয় অংশটি আজকে আলোচনা করছি। দ্বিতীয় অংশ অর্থাৎ আমি তোমাদের সারাংশটা বলেছি, কবিতাটা বলে দিয়েছি, তাই তো?
আজকে দেখো কবিতায় কতগুলো শব্দ রয়েছে, যেমন কত্থক, সেতার, কথাকলি, সিন্ধুমণি এবং পণ। কত্থক একটা নাচের নাম, আমরা সবাই জানি। কত্থক একটি বিশেষ ধরনের শাস্ত্রীয় নৃত্য পদ্ধতি। এই নৃত্যে উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত অনুসৃত হয়। এই নৃত্যের জন্ম প্রসঙ্গে বলা যায়, কথকতা বৃত্তির সঙ্গে বৈষ্ণব ভক্তিবাদ এবং পরে পার্সি নর্তকী সম্প্রদায়ের রীতিনীতি যুক্ত হয়ে কত্থক এই শাস্ত্রীয় রূপ নিয়েছে। কত্থক নৃত্যে মুদ্রার ব্যবহার কম। শৃঙ্গার প্রধান এই নৃত্য প্রধানত জয়পুর, লখনৌ, বেনারস ঘরানার নৃত্য পরিষদ। তোমাদের যদি কত্থক দেয় টিকা, তোমরা কি লিখবে? লিখবে এটি একটি শাস্ত্রীয় নৃত্য। এখানে শৃঙ্গার প্রধান এই নৃত্য। এই নৃত্যটি মূলত জয়পুর, লখনৌ, বেনারস ঘরানায় হয়ে থাকে। এটুকু লিখলেই তোমাদের পক্ষে যথেষ্ট। সেতার, আমরা জানি সেতার একটি বাদ্যযন্ত্র। সেতার যন্ত্রটি গোড়ার দিক গোলাকৃতি ও ফাঁপা। তোমরা অনেকেই জানো, কারণ এখানে বেশ সংস্কৃতি চর্চা হয়। একে তুম্বা বলে। এর আরও কয়েকটি অঙ্গ আছে। সেতারের অঙ্গগুলির নাম দণ্ড, পটরি, গুল, তবলি, ব্রিজ, ঘড়ি, খুঁটি, পর্দা ইত্যাদি। সেতারে কিছু নিজস্ব পরিভাষা আছে, সেগুলি হলো প্রহার, ঠাট, গিটকড়ি, খটকা ইত্যাদি। ভারতবর্ষের কয়েকজন বিখ্যাত সেতার বাদক হলেন ওস্তাদ বিলায়েত খাঁ, পণ্ডিত রবি শঙ্কর প্রমুখ। তোমরা তাহলে সেতার বলতে কি বোঝো সেটুকু বললেই হবে। সেতার হচ্ছে একটি বিশেষ বাদ্যযন্ত্র, আর এখানে তার কতকগুলি অঙ্গ আছে। সেই অঙ্গগুলো যদি মনে থাকে দু একটা নাম, দণ্ড, পটরি, গুল, তবলি, তাহলে বলবে। আর বলবে সেতার বাদক, বিখ্যাত সেতার বাদক হলেন ওস্তাদ বিলায়েত খাঁ আর পণ্ডিত রবি শঙ্কর। এটুকু বললেই 2 নম্বরের মতো করে পড়ে রেখো। একটু বোঝার জন্য আমি বলছি। কথাকলি, কথাকলি একটি দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। এই নাচে যে অঙ্গসজ্জার ব্যবহার করা হয় তা দ্রাবিড় সভ্যতাজাত। এই নৃত্যে মুখের সজ্জায় খুব জোর দেওয়া হয়। চরিত্র অনুযায়ী নানা রং দিয়ে মুখে প্রায় মুখোশের মতো মেকআপ করা হয়। ভ্রু, চোখ ও ঠোঁট গাঢ় করে আঁকা হয়। নানা রঙের দাড়িও ব্যবহার করা হয়। নারী চরিত্রের মাথায় একখণ্ড কাপড় থাকে। এই নাচ মূলত কেরলের ধ্রুপদী নৃত্যশৈলী। এই কথাটা মনে রাখতে হবে। কথাকলি কোথাকার নাচ? কেরল, অর্থাৎ কেরালার নাচ। আর এটি একটি শাস্ত্রীয় নৃত্য পদ্ধতি। আর এখানে কি করা হয়? প্রচুর মুখে অর্থাৎ মুখোশের মতো মেকআপ করা হয়, আর ভ্রু, চোখ ও ঠোঁট গাঢ় করে আঁকা হয়। এটুকু বললেই হবে। সিন্ধুমণি, এইটা একটু ভালো করে তোমাদের জানতে হবে। সিন্ধুমণির প্রসঙ্গ এখানে এসেছে। সিন্ধুমণি কে, কেন তিনি বিখ্যাত? এটা তোমাদের ভালো করে জানতে হবে। সিন্ধুমণি একজন পৌরাণিক ঋষি। তার পিতামাতা দুজনেই ছিলেন অন্ধ। তিনি সবসময় পিতামাতার সেবা করতেন। একদিন জঙ্গলে গাছের নিচে বাবা মাকে বসিয়ে তিনি তাদের জন্য নদীতে জল আনতে চান। এই সময় অযোধ্যার রাজা দশরথ ওই বনে শিকার করছিল। সিন্ধুমণির জল ভরার শব্দকে রাজা হরিণের জলপানের শব্দ মনে করেন। তৎক্ষণাৎ শব্দভেদী বাণ নিক্ষেপ করেন এবং এই বাণ নিক্ষেপের ফলে শব্দভেদী বাণের আঘাতে সিন্ধুমণির মৃত্যু হয়। দশরথ অন্ধমণিকে খবর দিলে তারাও সঙ্গে সঙ্গে পুত্র শোকে দেহত্যাগ করেন। অর্থাৎ সিন্ধুমণির পিতামাতা যারা জঙ্গলে অপেক্ষা করছিল, তাদের যখনই খবরটা দেওয়া হয় যে তোমার পুত্র আর নেই, রাজা দশরথের শব্দভেদী বাণে সিন্ধুমণির প্রাণ চলে যায়, অর্থাৎ মারা যায়। তো এই রবীন্দ্র নৃত্যনাট্য কাল মৃগয়াতে সিন্ধুমণির কথা বলা হয়েছে। তাহলে সিন্ধুমণির প্রসঙ্গ কোথায় রয়েছে? রবীন্দ্র নৃত্য নাট্য রয়েছে। তাহলে বোঝা গেল সিন্ধুমণিকে। সিন্ধুমণি একজন পৌরাণিক ঋষি। তার পিতামাতা ছিলেন অন্ধ। একদিন তিনি পিতামাতাকে জঙ্গলে বসিয়ে কি করছিলেন? সিন্ধু নদীতে জল আনতে গেছিলেন বাবা মার জন্য। সেই সময় রাজা দশরথ বেরিয়েছিলেন শিকারে।
আর রাজা দশরথ সিন্ধুমনের জলপান করাটাকে হরিণের জলপানের ভেবেছিল, সেজন্য তিনি দূর থেকে বান নিক্ষেপ করেছিলেন এবং তাতে সিন্ধুমনে কি হয়েছিল, সিন্ধুমণি মারা গিয়েছিল। এই খবরটা সিন্ধুমনের পিতামাতা পাওয়ার পরেই তারা পুত্র শোকে জ্ঞান হারায়, অর্থাৎ মৃত্যুবরণ করে। এই প্রসঙ্গ এখানে রয়েছে। আর পণ্য, পণ্য শব্দটির অর্থ কি? বিক্রয়যোগ্য দ্রব্যাদি। বর্তমান যুগে পণ্য কথাটি বহুল প্রচারিত ও ভিন্নার্থে তাৎপর্যপূর্ণ প্রয়োগ দেখা যায়। শিল্প বিপ্লবোত্তর কালে পণ্যদ্রব্যের প্রাচুর্য বেড়েছে। বিজ্ঞানের সর্ববিস্তারী প্রসারের ফলে বাজারে দিন দিন পণ্য সামগ্রীর চাহিদা বাড়ছে। মানুষের লোভ আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন মানুষকে মুনাফা অর্জনের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেমন এখানে রয়েছে, কবিতায় প্রসঙ্গ রয়েছে, ময়ূরকে মানুষ এখন পণ্য করে ফেলেছে। ময়ূর কিন্তু আমাদের জাতীয় পাখি। ময়ূরের কেন জাতীয় পাখি? ময়ূরের সৌন্দর্যতার জন্য। কিন্তু ময়ূরের সৌন্দর্য দেখে এখন আমরা শুধু মুগ্ধ হই না, এখন তার মাংস মানুষের কাছে ভোগ্য বস্তু হয়ে দাঁড়িয়েছে। এই যে মাংসের লোভ, তার অঙ্গের বিভিন্ন জিনিসের লোভ, যেমন পেখম, পালক, তো এর জন্য ময়ূরকে মেরে মানুষ পণ্যজাত করছে, বাজারজাত করছে। এই প্রসঙ্গে এই পণ্য কথাটি এসেছে। আর এবারে তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নে যাব দু একটি। নেচে লাভ দেয় কারা? তোমরা বলো তো। কচি কচি খরগোশ নেচে লাভ দেয়, তাই তো? এইরকম ছোট ছোট এখানে অনেক প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্নগুলো যদি আমি পড়াতে যাই তো ভিডিওটি আর যাবে না, অনেক বড় হয়ে যাবে। তোমরা এই টিকাগুলো পড়ে তোমাদের ওই পরবাসী কবিতার একটি প্রশ্ন নিয়ে আজ আলোচনা করবো। তারপর ছোট প্রশ্ন যদি সময় থাকে একটু ছোট প্রশ্ন। এখানে দেখো কবিতাটার নাম কি দেওয়া হয়েছে? পরবাসী। এই নামকরণ দেওয়ার ক্ষেত্রে কবির কি চিন্তা কাজ করেছে বলে তোমাদের মনে হচ্ছে? তুমি কবিতাটিকে কোনো বিকল্প নামকরণ করতে পারবে? তার সপক্ষে যুক্তি দেবে। হ্যাঁ, নামকরণের সপক্ষে তোমার যুক্তি রাখবে। তো দেখি কবিতাটা আলোচনা করি। কবিতাটির নাম কি? পরবাসী। এই নামকরণটি দেওয়ার ক্ষেত্রে কবি দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা ভেবেছে। এই সৌন্দর্য কেবলমাত্র আকাশ, নদী, পাহাড়, বন, মাঠ নিয়ে নয়, জীবজন্তু নিয়েও তৈরি। একই সঙ্গে ব্যক্তি মানুষের ভিতরকার ধ্বংসাত্মক, লোভী, পীড়নকারী মানসিকতার কথাও আছে। দেশের সাধারণ মানুষ যারা গ্রামাঞ্চলে বাস করে তারা এই সহজ নিত্য ছন্দময় খরগোশ কিংবা বন ময়ূরের মতো। অন্যদিকে নাগরিক শহুরে জীবনে অভ্যস্ত ব্যবসায়ীরা গ্রাম, বন, জঙ্গল সাফ করে যে নগর গড়ে তোলে সেখানে আদি মানুষগুলি স্থান পায় না। অর্থাৎ যারা গ্রামের মানুষ, যারা সহজ সরল মানুষ, যারা এতদিন সেই গ্রামে থেকেছে, তারা সেখানে কিন্তু থাকার আর জায়গা পায় না। তারা আবার নতুন গ্রাম গড়ে তোলে, লোভীরা আবার সেখানে থাবা বসায়। এভাবে মানুষগুলি চিরকাল নিজ দেশে পরবাসী হয়ে থেকে যায়। কবি দেশের এই বনভূমি, বন্যপ্রাণী ও গ্রাম্য পরিবেশ ধ্বংস করা ও তার পরিবর্তে নগর সভ্যতা গড়ে তোলার কারণে সাধারণ মানুষকে বারবার গৃহহীন করে দেওয়া হচ্ছে, এই ভাবনা চিন্তায় কবির মনে ঘোরাফেরা করেছে। আমি কবিতাটি, তোমরা যদি কবিতাটির আর একটি বিকল্প নাম দিতে পারো, দেখো তাহলে কিরকম নাম দিতে পারো। বনের প্রাণীরা বনের অধিকার পাচ্ছে না, মানুষের লোভী ইচ্ছা সেখানে থাবা বসাচ্ছে। মানুষেরই ঘৃণ্য চক্রান্তে চরম নিষ্ঠুরতায় গাছপালা হারিয়ে যাচ্ছে। কিছু মানুষের সর্বগ্রাসী থাবায় গ্রাম ও গ্রামের মানুষজন আর 5টা জিনিসের মতো পণ্য হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে। দেশের সিংহভাগ মানুষই তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশের কোনো সম্পদের ওপরই তাদের যেন কোনো অধিকার নেই। এই কারণে যদি এই কবিতার নাম দেওয়া হয়, কি দিতে পারো বলো, কি দেবে নাম? অরণ্য
ও বন্যপ্রাণ অরণ্য ও বন্যপ্রাণ ধ্বংস। এরকম একটা কিছু নাম ভাবো তোমরা, দেওয়া যেতে পারে তো। যেহেতু এখানে দেখো বনভূমিও সাপ কেটে সাপ করে দিচ্ছে, আর বনের যে জীবজন্তু তাদেরও জীবনের সংশয় হচ্ছে, তাদেরও প্রাণহানি হচ্ছে। তো এরকম একটা কিছু বিকল্প নাম তোমরা দিতে পারো। তো আমরা বলবো সবশেষে যে পরবাসী নামকরণে যথার্থ এবং সার্থক, তাই না? কারণ যারা এখানে প্রথমে গ্রাম পত্তন করেছে, গ্রাম যারা নির্মাণ করেছিল, সেই গ্রামের সহজ সরল মানুষগুলি, আর এখানে যখন শহর স্থাপন হচ্ছে, শহরের পুনর্গঠন হচ্ছে, তখন কিন্তু সহজ সরল মানুষগুলি সেখানে ঠাঁই পাচ্ছে না, তাদের জায়গা হচ্ছে না। এখানে কারা আসছে? যারা বন্যপ্রাণ এবং বনের সামগ্রী, বন যারা কেটে ফেলেছে, ধ্বংস করেছে, তারাই এখানে থাবা বসাচ্ছে, তারাই এখানে শহর নির্মাণ করছে। তো এখানে সহজ সরল মানুষগুলির আর জায়গা হচ্ছে না, তাদের লোভ, তাদের লালসা, অর্থাৎ এক শ্রেণীর মানুষের এখানে লোভের কথা বলা হয়েছে। তারা গ্রামকে কেটে শহর স্থাপন করে চলেছে, আর যারা এখানকার মানুষ তারাই নিজের ভূমিতে না থাকতে পেরে পরবাসী হয়ে যাচ্ছে। এই জন্যই কবিতাটির নাম পরবাসী হয়েছে। এখানে ছোট ছোট প্রশ্ন দেখো। কবি কোথায় বনময়ূরের কত্থক দেখেছেন? কবি নিটোল টিলার পলাশের চোপে বনময়ূরের কত্থক দেখেছেন। মিলিয়েছে তার সুষমা। কবি কার সঙ্গে কিসের সুষমা মিলিয়েছে? কবি নদীর সোনালী সেতারের সঙ্গে বনময়ূরের কত্থক নাচের সুষমা মিলিয়েছেন। সিন্ধুমণির কথা কোথায় জানা যায়? সিন্ধুমণির কথা পুরাণ কাহিনীতে ও রামায়ণ মহাকাব্যে জানা যায়। কবি কি শুনেছেন? কবি সিন্ধুমণির হরিণ আহ্বান শুনেছেন। কে কিভাবে কথাকলি বেগ জাগিয়েছে? চিতা লুব্ধ হিংস্র ছন্দে কথাকলি বেগ জাগিয়েছে। বন ও গ্রাম সম্পর্কে কবি কি বলেছেন? বন ও গ্রাম সম্পর্কে কবি বলেছেন, বন সাফ হয়ে গিয়েছে আর গ্রাম মরে গিয়েছে। কিসের পত্তন নেই বলে কবি অভিমত দিয়েছেন? গ্রামের পত্তন নেই বলে কবি অভিমত দিয়েছেন। কবিতার শেষ স্তবকের প্রথম পংক্তিতে কবি জিজ্ঞাসা কি? কবির শেষ স্তবকের প্রথম পংক্তিতে কবির জিজ্ঞাসা হলো, এই দেশে মানুষ মৌন অসহায় কেন? অর্থাৎ চুপচাপ সবকিছু সহ্য করে নেয় কেন? এদেশের মানুষের কাছে কারা মুখ্য নয়? এদেশের মানুষের কাছে নদী, গাছ, পাহাড় মুখ্য নয়। কবির শেষ প্রশ্নটি কি? কবির শেষ প্রশ্নটি হলো, পরবাসী কবে নিজ বাসভূমি গড়ে তুলতে সক্ষম হবে? জঙ্গল সাপ কথাটির মাধ্যমে কি বোঝা যায়? আলোচ্য কথাটির মাধ্যমে আমরা নগর সভ্যতার বিকাশের ব্যাপারটি বুঝতে পারি। ময়ূর মরেছে পণ্যে কথাটির মাধ্যমে কি বোঝা যায়? ময়ূর মরেছে পণ্যে কথাটির মাধ্যমে সৌন্দর্য যে বিকিয়ে যাচ্ছে এই সত্যটি বোঝা যায়। অর্থাৎ অর্থের লোভে মানুষ অপরূপ সৌন্দর্যের মূর্তি ময়ূরকে পণ্য হিসেবে বিক্রি করছে। কবিতার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? কবিতার মাধ্যমে কবি দেশের বনভূমি, বনপ্রাণ ও নদীর সহজ গতিধারার পারস্পরিক সহাবস্থান চেয়েছেন। সেই সঙ্গে নগরোন্নয়ন যেন গ্রামকে ধ্বংস না করে সে বিষয়েও কবি আশা প্রকাশ করেছেন। যাক, আজকে এই পর্যন্ত।